বার্সেলোনাকে আর গরিব লোনা বলতে পারবেন না ভাই, বার্সেলোনা আর গরিব লোনা নাই। সকালবেলা রুমার উঠছে, বিকেলবেলা 80 মিলিয়নের সাইনিং পুল করছে, তাহলে আপনি কেমনে বার্সেলোনার এখন থেকে গরিব লোনা বলবেন? আমার এটা বলেন আপনি। জোকস সাইড, কারে সাইন করছে, কোন টিম থেকে সাইন করছে, তার মার্কেট ভ্যালু কত, তার প্রিভিয়াস সিজনের স্ট্যাট কত, সবকিছু আমরা যদি সাইডে রাখি, একটা জিনিস নোটিস করার মতো যে বার্সেলোনা একটা 80 মিলিয়নের সাইনিং সকালে বলে বিকালে কমপ্লিট করছে। আনবিলিভেবল লাগতেছে না? হ্যাঁ, আপনার ক্লাবের জন্য, আপনি যদি অন্য ক্লাবের সাপোর্টার হয়ে থাকেন, আপনার ক্লাবের জন্য 80 মিলিয়নের সাইনিং, 70 মিলিয়ন, 100 মিলিয়নের সাইনিং নট এ বিগ ডিল, বাট ফর আস ইট ইজ আ বিগ ডিল। ইট ইজ আ বিগ ডিল, আমাদের জন্য এটা একটা বিগ ডিল, কারণ আমরা লাস্ট কয়েক বছর ধরে এরকম সাইনিং আমরা দেখি নাই, লিটারালি দেখিনি। আমরা ড্যানি অলমো সাইনিং দেখছি যেখানে আমরা ভাগে 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 টাকা দিচ্ছি, এবং মোস্ট প্রবাবলি এই সাইনিংটা ওই রকম কিছু হইতে পারে, তবে ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট সকালে বলে বিকালে সাইনিং এরকম আমরা দেখি নাই। ইট ইজ এ সাইন যে বার্সেলোনা ফাইন্যান্সিয়ালি একটু একটু করে ব্যাক করতেছে। আমি জানি না এখন 1:1 আমরা আসতে পারতেছি কিনা, বাট ইট ইজ এ সাইন যে আমরা আস্তে আস্তে আসতেছি, এবং রিপোর্টেডলি এটা আমাদের একমাত্র সাইনিং না এই সামারের। আর যে টাকাটা আমরা এখানে খরচ করছি, এটা মোস্ট প্রবলি বাস্তনি ডিলের জন্য আমরা যে টাকাটা জমায় রাখছিলাম, সেই টাকাটাই কিন্তু আমরা অ্যান্থনি গর্ডনের পিছু খরচ করছি, কারণ ফ্লিক বাস্তনির সাইনিংটা আটকে দিছে এবং গর্ডনকে সে নিজে চাইছে। এখন আমরা এই সাইনিংটা নিয়ে কথাবার্তা বলবো, তার আগে বলে দিচ্ছি ঈদ মোবারক টু ইচ অ্যান্ড এভরিওয়ান। ঈদের দিন সকাল, এখন বাজে 7:04। আমি জানি না আপনি স্ক্রিনে ঠিকভাবে দেখতে পারতেছেন কিনা, বাট এতটাই স্পেশাল একটা নিউজ যে ঈদের দিন সকালবেলা নামাজের আগে গিয়ে আমাকে এই নিউজটা করতে হতেছে। মোস্ট প্রবলি আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন আপনার ঈদের কাটাকুটিও শেষ, আপনি একদিনের কষাইগিরিও শেষ করে ফেলছেন। কেন এই সাইনিংটা স্পেশাল? এটার রিজন দুইটা। প্রথমত, আমাদের সামারের প্রথম সাইনিং, আর সেকেন্ড একটা 80 মিলিয়নের সাইনিং। এখন ফিউচারে অ্যান্থনি গর্ডন কেমন করবে সেটা আমি জানি না, বাট তার কি পটেনশিয়াল আছে সেটা আমি জানি, এবং তাকে কেন আনা হয়েছে এবং এত ইমিডিয়েটলি কেন তাকে আনা হয়েছে সেটাও আমরা জানি। লাস্ট উইক বায়ার্নের প্রেসিডেন্ট বলছিল যে বার্সেলোনার কাছে কি টাকা আছে নাকি, অ্যান্ড দেন ডেকো হচ্ছে একটা তার মুভ, পটেনশিয়াল বায়ার্ন মুভকে হাইজ্যাক করছে, হুইচ ইজ এ গুড থিং, কারণ এটা নট অনলি এ সাইনিং, বাট এটা একটা স্টেটমেন্ট ফর প্লেয়ার্স যে বার্সেলোনার কাছে আসলে টাকা আছে, এবং বার্সেলোনা যদি ইন্টারেস্ট দেখায় কোনো মিডিয়া পিয়ারের জন্য, আপনি আটকায় থাকবেন না, আপনি দিলে আপনি আমাদের দলে আসতে পারেন। এবং এটা কিন্তু আসলে ভালো একটা মুভ, যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলতেছি না, এবং আমার কাছে এই মুভটাই অনেক বেশি লাগছে যে এই সাইনিংটা এত ইমিডিয়েট হয়েছে। এরপর আরেকটা রিজন হচ্ছে ফ্লিক এই প্লেয়ারটাকে চাচ্ছে। বাস্তবের ডিলটা ব্লক হওয়ার পর অ্যান্থনি গর্ডনকে নিয়ে বারবার বারবার শোনা যাচ্ছিল, বাট অতটা হাই সিগন্যাল দেখা যাচ্ছিল না। এবং ট্রান্সফার মার্কেট কেন আমি বিশ্বাস করি না, কেন বার্সেলোনা ট্রান্সফার মার্কেট আমি বিশ্বাস করি না, এটা আরেকটা রিজন। কারণ বার্সেলোনার কিন্তু আমরা শুরু থেকে অন্যান্য প্লেয়ারদেরকে আমরা দেখতেছি বাস্তনি ডিল হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এরকম কথাবার্তা আমরা শুনতেছিলাম, বাট লাস্টে সেই ডিলটা ব্লক হয়েছে, এবং তার জায়গায় কাকে সাইন করা হয়েছে? অ্যান্থনি গর্ডনকে, যার নামটাও আমরা খুব একটা শুনি নাই, মানে নামটা কি ট্রান্সফার মার্কেটের নামটা শুনি নাই আর কি, যে বার্সেলোনার সাথে লিঙ্ক আপের লাইনটা নামটা, বাট হি ইজ এ গুড প্লেয়ার। এখন তাকে নিয়ে অনেকভাবে ট্রল করা হচ্ছে, সেসব আমরা ডিবাঙ্ক করব। এবার আসি প্রাইস, তার যে প্রাইসটা লাগানো হয়েছে যে 70 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন, মানে 80 মিলিয়নের একটা প্রাইস ট্যাগ বা একটা দাম, এটা কি জাস্টিফাইড? না, এটা জাস্টিফাইড না। এবং এই জাস্টিফিকেশনের পিছনে কয়েকটা কারণ আছে। লাস্ট সিজনে তার প্রিমিয়ার লিগে গোল ছিল মনে হয় 6টা, চ্যাম্পিয়ন্স লিগে 10টা, যার মধ্যে পেনাল্টি অনেক বেশি ছিল, এবং সে বার্সেলোনার এগেনস্টে ভালো পারফর্ম করছিল, সেটাও আমরা জানি। বাট 80 মিলিয়নের প্রাইস ট্যাগটা আমার কাছে অতটা ভালো লাগে না। আমি কালকে যখন তার ডিলটা এখনো হয়ও নাই, তখন আমি বলছিলাম যে 80 মিলিয়ন এটা একটু বেশি হয়ে গেছে। এই ডিলটা যদি 60 থেকে 65 বা 55 থেকে 60 মিলিয়নের ভিতর কাভার হইতো, এটাকে একটা 10-on-10 সাইনিং দেওয়া যেত, ডেফিনেটলি 10-on-10 সাইনিং দেওয়া যেত। কারণ এরকম একটা প্লেয়ার যার বয়স মাত্র 25, আমি যদি ভুল না করে থাকি, এবং সে রাফিনার প্রপার ব্যাকআপ, ফিউচার অফ বার্সেলোনা, এরকম একটা সাইনিংকে আমরা এই ইনফ্লেশনের মার্কেটে 60 থেকে 65 মিলিয়ন দিয়ে যদি নিয়ে আসতাম, এটা একটা 10-on-10 সাইনিং হইতো। বাট আবার আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ইনফ্লেশন মার্কেট, যেখানে হাঙ্কু ফাঙ্কু প্লেয়ার 60, 65, 70, 80 মিলিয়ন দিয়ে সেল হইতেছে। সেই জায়গাটাতে অ্যান্থনি গর্ডনের মতো একটা ট্যালেন্টেড প্লেয়ার, তাকে 80 মিলিয়ন দিয়ে নিয়ে আসা আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না। এবং গতকাল রাতে আমি কিন্তু রেটটা করে দিয়েছি যে আমি এই সাইনিংটাকে 7/10 রেট করতেছি। সো প্রাইস ট্যাগটা আমার কাছে জাস্টিফাইড লাগে না, সেটা আমি আপনাদের সাথে অ্যাগ্রি করি। এটাও আমি অ্যাগ্রি করি, সে হয়তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার না, সে ভিনিসিয়াস না, সে এমবাপে না, সে লুইস দিয়াজ না, বাট হি ইজ অ্যান্থনি গর্ডন। হি ইজ অ্যান্থনি গর্ডন, যাকে ফ্লিক নিজে চাইছে, এবং আমি ফ্লিককে নিজের থেকেও বেশি ট্রাস্ট করি, যার কারণে যখনই শুনছি যে ফ্লিক তাকে চাইছে, আমার আর কোনো কোশ্চেন নেই, আমার আর কোনো কোশ্চেন নেই। এখন
ফ্লিক কেন তাকে চাইছে? কারণ অ্যান্থনি গর্ডনের যে প্রোফাইল, এই প্রোফাইলটা ফ্লিকের যে সিস্টেম ওটাতে 100% ম্যাচ করতেছে। এখন আমরা কেউই জানি না যে সে ফিউচারে কেমন করতে পারে, বাট তার যে প্রেজেন্ট প্রোফাইলটা আছে এটা ফ্লিকের সিস্টেমের সাথে 100% ম্যাচ খাচ্ছে। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই কেমনে ম্যাচ খাচ্ছে? ফার্স্ট অফ অল, বার্সেলোনার রাইট সাইডে খেলে কে? অবশ্যই রাইট সাইডে খেলা হচ্ছে আমাদের লামিন ইয়ামাল। লেফট সাইডে খেলে কে? রাফিনহা। এখন লামিন ইয়ামাল এবং রাফিনার মধ্যে আমরা সবচেয়ে বেশি যে ডিফারেন্সটা দেখি সেটা হচ্ছে প্রেসিংয়ের দিক দিয়ে। লামিন ইয়ামাল এমন একজন উইঙ্গার যে ডিরেক্ট আপনার বক্সে ঢুকে যাবে, ডিরেক্ট আপনার কাটিং করে ভিতরে যাবে, ডিরেক্ট আপনার প্লেয়ারদেরকে ড্রিবল করবে। অন্যদিকে রাফিনা কি? রাফিনা হচ্ছে একটা প্রেস মনস্টার। এবং ফ্লিকের সিস্টেমে কেন আমরা রাফিনাকে বারবার মিস করি এবং কেন এই সিজনে রাফিনা যখন ছিল না তখন আমরা এত বেশি ভুগছি, সেটার একমাত্র কারণ হচ্ছে রাফিনার প্রেসিং, রাফিনার ডিফেন্সিভ অ্যাবিলিটি। ফ্লিকের সিস্টেমটা সবসময় চাই এটা যে এমন একজন অ্যাটাকার যে ডিফেন্সে অনেক বেশি হেল্প করতে পারবে। আমরা এমনও জায়গায় দেখছি যে রাফিনা লেফট উইং থেকে একদম আমাদের বক্সে এসে ট্যাকেল করতেছে। সো ওই জন্যই কিন্তু আমরা ফ্লিকের সিস্টেমটা এমন হওয়ার কারণে কিন্তু আমরা রাফিনাকে এত বেশি মিস করছি যখনই সে ইনজুর্ড ছিল, এবং তার ইনজুরির কারণে কিন্তু আমরা আমাদের চ্যাম্পিয়ন্স লিগটা হারাইছি। সো ওই জায়গাটা থেকে প্রপার রাফিনা স্টাইলের একটা প্লেয়ার যে ডিফেন্সিভলি অনেক 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 বেশি কাজ করতে পারে, সেরকম একটা প্লেয়ারকে কিন্তু আমাদের দরকার ছিল। যার কারণে আপনি দেখবেন যে আমরা যতজন প্লেয়ারের সাথে লিঙ্ক আপ হচ্ছিলাম সবাই কিন্তু ডিফেন্সিভলি যথেষ্ট পরিমাণ ভালো ছিল। হ্যারিকেন, যদি আমরা হ্যারিকেনের সাথে ওই রকম ভাবে লিঙ্ক আপ হই নাই, হ্যারিকেনের ডিফেন্সিভ অ্যাবিলিটি কীরকম, সে ডিফেন্সে কীভাবে হেল্প করে সেটা আমরা জানি। জাও পেদ্রো আপনার ধরেন বক্স টু মানে ধরেন ফক্স ইন দ্য বক্স টাইপের সে স্ট্রাইকার ছিল না, বাট তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে তার লিঙ্ক আপ প্লে, তার প্লেয়ারদের সাথে বিল্ড আপে হেল্প করা, সব কিছু কিন্তু টপ নচ ছিল। যার কারণে সবাই যখন তাকে ক্রিটিসাইজ করতেছিল আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা ম্যাচিউর সাইনিং। তারপর অ্যান্থনি গর্ডন কি? অ্যান্থনি গর্ডন প্রপার স্পিড আছে, কাউন্টারে যথেষ্ট পরিমাণ হেল্প করবে, প্লাস বল যখন আমরা অফ দ্য বল যখন আমরা বল লুজ করবো, যখন আমাদেরকে অপোনেন্ট কাউন্টার দেবে তখন কিন্তু আমরা ডিফেন্সিভলি তার থেকে একটা হেল্প পাইতে পারি। প্লাস আমাদের কাছে যখন বল থাকবে না তখন কিন্তু যথেষ্ট পরিমাণ প্রেস করে অ্যান্থনি গর্ডন বলটাকে রিকভার করতে পারে। এখন তার ফিনিশিং নিয়ে সমস্যা থাকতে পারে, ফিনিশিং নিয়ে সমস্যা আমাদের রাশফোর্ডেরও আছে। সো এই জন্যই আমি কিন্তু রাশফোর্ডের সাইনিংটা বারবার চাচ্ছিলাম না যে 30 মিলিয়ন দিয়ে তাকে সাইন না করে আমরা একটু ধৈর্য ধরা উচিত, অথবা একটা ফ্রি সাইনিং করা উচিত। দেখেন ভাই, আমাদের কাছে টাকা নেই এটা আমরা জানতাম। সো এরকম একটা 80 মিলিয়নের সাইনিং পুল হবে এটাও আমরা কিন্তু জানতাম না। সো আমরা সবসময় আমাদের নজর একটু নিচু, আমরা ফ্রি সাইনিং এর দেখতেছিলাম, 10 মিলিয়ন 12 মিলিয়নের সাইনিং এর দিয়ে দেখতেছিলাম, আমরা জায়ান ভার্জিলের সাইনিং দেখতেছিলাম, আমরা হচ্ছে আবদের সাইনিং দেখতেছিলাম যে 10 মিলিয়ন 12 মিলিয়ন 7 মিলিয়নে কিরকম সাইনিং পাওয়া যায়। বাট দেন আমরা একটা 80 মিলিয়নের সাইনিং পুল আপ করছি। সো ফ্লিকের সিস্টেমে সে প্রপারলি খাপ খাচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে ফ্লিক যেহেতু 2028 সাল পর্যন্ত আছে এবং আমরা অ্যান্থনি গর্ডনকে মোটামুটি 2030, এখন কত সাল চলে, 26 সাল, 30-32 সাল পর্যন্ত আমরা তাকে কন্ট্রাক্ট দিব। এটার মাঝখানে আমি মনে করি যে রাফিনা যতদিন আছে, রাফিনার ব্যাকআপ হিসেবে খেলে তাকে আমরা ফিউচার আমাদের মেইন লেফট উইঙ্গার হিসেবে আমরা রাখতে পারবো। এছাড়া ও কিন্তু নট অনলি জাস্ট আর লেফট উইঙ্গার, সে এবারে নিউক্যাসলের হয়ে মাঝে মাঝে কিন্তু সে স্ট্রাইকার বা নাম্বার 9 হিসাবেও খেলছে। এটাও কিন্তু তার একটা অ্যাবিলিটি। বার্সেলোনা যেহেতু সামনে একটা সাইনিং করবে এবং সাইনিং করলে অবশ্যই আমাদের কিছু প্লেয়ার চলে যাবে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অ্যান্থনি গর্ডন মোটামুটি একটা ভালো সাইনিং, বাট প্রাইসটা একটা একটু বেশি। এবার কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা চাচ্ছিলাম একটা নাম্বার 9, সেই জায়গাটাতে অ্যান্থনি গর্ডনকে দিয়ে আমাদেরকে কি এটা ঠিক হয়েছে ভাই? আপনি আমার বলেন। যতটুকু রিপোর্ট শুনতেছি যে বার্সেলোনা এটা একমাত্র সাইনিং না এবারের সামারে, এবং আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন। আমি কিন্তু ট্রান্সফার নিয়ে খুব একটা কথা বলি না, কারণ আমার বিশ্বাস নেই, বাট এই জিনিসটা আমি শুনছি এবং আমার কাছে শুরুতে লাগছিল যখন আমি শুনলাম যে ভাই 80 মিলিয়ন দিয়ে অ্যান্থনি গর্ডনকে সাইন করতেছি, তাহলে আর 20 মিলিয়ন দিয়ে আমরা কেন জুলিয়ান আলভারেজের জন্য যাইনি, বা আর 30 মিলিয়ন দিয়ে কেন আমরা জুলিয়ান আলভারেজের জন্য যাইনি। বাট এখন শুনতেছি যে বার্সেলোনা এখনো জুলিয়ান আলভারেজের পিছনে আছে, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে বার্সেলোনা জুলিয়ান আলভারেজকে নিয়ে আসতে পারে ডেফিনেটলি। সো এই সাইনিংটা ছিল হচ্ছে বাস্তনের ডিলের যে টাকাটা ছিল ওইটা, এবং সামনে আরেকটা বিগ মানি সাইনিং আসতে পারে। আমি জানি না, আমি এখনো বার্সেলোনাকে বিশ্বাস করি না 80 মিলিয়নের একটা সাইনিং পুল আপ করার পরেও, বাট আসতে পারে সাইনিং, যেটা নিয়ে আপনার খুব একটা টেনশন করা নাও লাগতে পারে। এখন কোশ্চেন আসতে পারে অ্যান্থনি গর্ডনের মতো প্লেয়ার চলে আসছে, ও তো আপনাদেরকে মনে হয় ইউসিএল জিতে দিবেন। না ভাই, ইউসিএল এখনো আমরা জিততেছি না, কারণ ইউসিএল জিতার মতো টিম আমরা এখনো পাইনি। আমাদের এখন প্রপার একটা নাম্বার 9 লাগবে। অবশ্যই সে ফক্স ইন দ্য বক্স টাইপের
স্ট্রাইকার হইলে হবে না, কারণ বার্সেলোনার যে সিস্টেমটা কাজ করে, বার্সেলোনার যে ট্রেডিশনাল ওয়েতে কাজ করে আসতেছে, সেখানে কিন্তু এরকম ফক্স ইন দ্য বক্স টাইপের একটা বডি মার্চেন্ট যে তার হাত পা যা ইচ্ছা তা দিয়ে গোল করবে, জিনিসটা এমন না। বার্সেলোনা সবসময় একটা ডিফেন্সিভ টাইপের স্ট্রাইকার চাইছিল। ডিফেন্সিভ বলতে কি, মানে এমন বুঝাইতেছি না যে সে মিডফিল্ডে এসে দাঁড়ায় থাকবে, বাট তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ডিফেন্সিভ অ্যাবিলিটি ভালো থাকবে, এরকম একটা স্ট্রাইকার সবসময় চাচ্ছিল। যার কারণে আমার কাছে মনে হয় যে অ্যান্থনি গর্ডন আসলে আমরা ইউসিএল হয়তো জিতবো না, বাট একটা দুইটা সাইনিং যদি আমরা আরও পাই, আমরা হয়তো আশা রাখতে পারি, যেটা এই আশাটা আমরা এই সিজন আমরা রাখি নাই, গত সিজন আমরা রাখি নাই। যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ, বাট দেখা যাক। সো আপনার কাছে সাইনিংটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি জানি না যে আমরা এরপর আর সাইনিং করতে পারবো কিনা, বাট রিপোর্ট যেহেতু আসতেছে তাহলে আমরা আরও সাইনিং পাবো, বাট এটা একটা স্পেশাল সাইনিং, ফাইন্যান্সিয়াল ওয়েতেও, ইমোশনাল ওয়েতে, এবং ফার্স্ট সাইনিং যেহেতু, তাই সেই। আর সবাইকে ঈদ মোবারক, সবার ঈদটা ভালো কাটুক এই আশাই করি। ইনশাল্লাহ সবার ঈদ ভালো কাটছে, এবং আপনি গরু কাটছেন, কষায় কাটছেন, বুঝছেন? ঠিক আছে। সো আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম তো একবার বলছি, ভালো থাকবেন।